জয়গুরু সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বলছি আপাতত আমি ঠিক আছি। আজকে যে পর্বটা নিয়ে এসেছি দেওঘরের গপ্পে, আজকে পর্বটা নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে, এবং দিনটা হচ্ছে 19শে ভাদ্র, বুধবার, 1347 বঙ্গাব্দ। আজকের যে টপিকটা, এটা খুব সেন্সিটিভ একটা টপিক, এবং আমি যখন পড়েছি তখন আমি স্টান্ড। আপনারা শুনতে থাকুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক ইম্পর্ট্যান্ট তথ্য পাবেন। আপনারা সেগুলোকে জানুন এবং ভেবে দেখুন পুরো বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ। এখন বাজছে রাত 12:58। আমি শুরু করছি রেকর্ডিং। চলুন শুরু করা যাক। আজ শ্রী শ্রী ঠাকুর সাক্ষ্য দিলেন। শ্রী শ্রী ঠাকুর যেন ভাবিত হয়ে পড়েছেন, কেমন করে সাক্ষ্য দেবেন। কোর্ট এসে জবানবন্দি নেবে। হাকিম ও দুই পক্ষের উকিল মুক্তার আসবার আগেই শ্রী শ্রী ঠাকুর কলাকেন্দ্রের দক্ষিণ পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কলাকেন্দ্রের মাঝের ঘরে কোর্ট বসবে। কিছু পরেই পাবনার বিখ্যাত উকিল শ্রী রঞ্জিত লাহিড়ী এবং আশু রায় এলেন। রঞ্জিত বাবুকে দেখে শ্রী শ্রী ঠাকুর সসম্ভ্রমে উঠে বসে বললেন, আসুন দাদা, আসুন, বলে অভ্যর্থনা করলেন। রঞ্জিত বাবু শ্রী শ্রী ঠাকুরকে চিন্তাকুল দেখে ভরসা দেওয়ার জন্য বলতে লাগলেন, সাক্ষ্য দেওয়া কিছুই নয়, কত অশিক্ষিত মেয়ে ছেলেরা পর্যন্ত কোর্টে গিয়ে জবানবন্দি দিয়ে আসে। ঠাকুর বলছেন, আমি তার চেয়েও অখাস্তা। আশুবাবুকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোকে যদি তুই তুই বলে ফেলি তাতে কোনো দোষ হবে না তো? আশুবাবু বললেন, না, তোমার যা ইচ্ছে বলো, আর আমার সঙ্গে কথা বলার দরকারও হবে না বিশেষ। হাকিম, উকিল, মুক্তার এলেন। ঘরের ভিতরে এবং বাইরে লোকে লোকারণ্য। ঠাকুর মাঝের ঘরের চৌকিতে অতি বিনীতভাবে বসলেন। দেখে মনে হয় যেন বিনয় ও নিয়মানুবর্তিতার মূর্ত প্রতীক। সহজভাবে বসে হাত দুটি সংলগ্ন করে হাকিমের দিকে চেয়ে যেন নির্দেশে প্রতীক্ষা করতে লাগলেন। পেশকার এসে শপথ নিতে বললেন। পেশকার প্রথমটা বলে যেতে লাগলেন। ঠাকুর শ্রদ্ধা গম্ভীর চিত্তে মন্ত্রোচ্চারণের মতো কথাগুলির পুনরাবৃত্তি করলেন। ভোলা রায়ের পক্ষের উকিল পরেশবাবু, পরেশ চৌধুরী, জেরা করা শুরু করলেন। প্রশ্নের পর প্রশ্ন চলতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর এক এক করে জবাব দিয়ে যেতে লাগলেন। উত্তরগুলি যথাযথ, সংযত এবং পরিমিত। শ্রী শ্রী ঠাকুরের বলার রকমটা দেখে মনে হচ্ছিল তিনি পরেশবাবুকে আপনজন বিবেচনায় তাকে সত্য উদ্ঘাটনের সাহায্য করতে উন্মুখ। প্রশ্নোত্তরের নমুনা নিম্নরূপ। উকিল জিজ্ঞাসা করলেন, অনন্তনাথ রায়ের কি আশ্রমে কোনো দোকান ছিল? ঠাকুর বললেন, সৎসঙ্গের একটা দোকান ছিল, অনন্ত দেখত। আমি প্রণামীর টাকাটুকি দিয়ে ও কিছু জোগাড় করে দোকানটা করে দিয়েছিলাম। উকিল বললেন, আপনার পেশা কি? ঠাকুর একটু বিব্রত হয়ে বললেন, আমি তো বরাবর এইসব নিয়েই আছি। উকিল বলছেন, এইসব মানে কি? ঠাকুর বলছেন, এটি রিলিজিয়াস ওয়ার্ক। হাকিম প্রশ্ন করলেন, আপনি কি হিন্দু বা মুসলমান এইরকম কোনো ধর্ম প্রচার করেন, না স্পিরিচুয়ালিটির কালচার করেন? শ্রী ঠাকুর বললেন, ধর্ম বলতে আমি কি বুঝি বলতে পারি? হাকিম বললেন, হ্যাঁ বলুন। ঠাকুর বললেন, মানুষ যখন সব কিছু নিয়ে আইডিয়ালে নিবদ্ধ হয়ে পারিপার্শ্বিক নিয়ে বাঁচা বাড়ার পথে চলে, তখনই সে ধর্ম পালন করে। উকিল জিজ্ঞাসা করলেন, আপনি কি সন্ন্যাসী? ঠাকুর বললেন, সন্ন্যাসী বলতে আমি বুঝি তাকে যিনি সমস্ত বৃত্তি ও শক্তি দিয়ে আইডিয়ালকে পরিপূরণ করতে চেষ্টা করেন, অর্থাৎ আদর্শকে পরিপূরণ করতে চেষ্টা করেন। উকিল বললেন, আপনি কি জমিদার বা জোতদার? ঠাকুর বললেন,
আমি নিজেকে তা ভাবি না। আমি নিজেকে জমিদার বা জোরদার বলে মনেই করি না। উকিল বললেন, আপনি কি ট্রাস্টি? ঠাকুর বললেন, ট্রাস্টি কারে কয় আমি বুঝি না। আমি যা করি তা করি। তা যদি ট্রাস্টিশিপ কভার করে তাহলে আমি ট্রাস্টি, না হয়তো নয়। উকিল একটা কাগজ দেখিয়ে বললেন, আপনি কি ট্রাস্টি হিসেবে এই জিনিসটা সাইন করেননি? ঠাকুর বললেন, সাইন করেছি কিনা মনে নেই, হয়তো করে থাকতে পারি। ওরা এসে বলেছে করেছি কি হিসাব করেছি জানি না। উকিল বলছেন, আপনি কি সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন? ঠাকুর বললেন, প্রেসিডেন্ট কিনা জানি না, প্রেসিডেন্ট বোধহয় মা ছিলেন। তবে এই জানি সৎসঙ্গ আমার থেকে ইভলভ করেছে। হাকিম বললেন, আপনি যে 12,000 টাকা সেবার সৎসঙ্গকে দিলেন, কেন দিলেন? কোন শর্তে দিলেন? আপনি কি সেটা লোন দিয়েছিলেন? আপনি কি পাবার আশা রাখেননি? কোনো দাবি দাওয়া রাখেননি? ঠাকুর বললেন যে না, ওরা এসে বলল 12,000 টাকার দরকার, আমি সকলের কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় করে দিলাম। কোনো প্রত্যাশা আমার ছিল না। আমার একমাত্র প্রলোভন ছিল সৎসঙ্গ বাঁচবে, তাছাড়া আমি আর কিছু চাইনি। উকিল বললেন, আপনি কি বিয়ে করেছেন? ঠাকুর বললেন, হ্যাঁ। উকিল বললেন, আপনার স্ত্রী কয়টি? ঠাকুর বললেন, 6-7টি। স্ববর্ণবাদে অনুলোম অসবর্ণ মতেও আমি বিয়ে করেছি। আমার বিশ্বাস, এক আদর্শ ও অনুলোম বিয়ে এই দুটোই জাতকে ইন্টিগ্রেটেড করে রাখে। তাই এক্সাম্পল সেট করার জন্য আমি এই বিয়েগুলি করেছি। আমি না করলে তো ছাড়াবে না। আমি স্থল বিশেষে যেখানে প্রয়োজন বিবাহকে সমর্থন করি, বহু বিবাহকে সমর্থন করি, কিন্তু তা অনুলোম ক্রমিক। হাকিম জিজ্ঞেস করলেন, অনুলোম কি? ইন্টারকাস্ট ম্যারেজ। ঠাকুর বললেন, তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলোম হতে পারে, তা নয় অনুলোম। অনুলোমের ছেলে হবে উচ্চ বর্ণের, মেয়ে হবে নিম্ন বর্ণের। উচ্চ বর্ণের মেয়ের নিম্ন বর্ণের ছেলের সঙ্গে কিন্তু বিয়ে হতে পারে না। পরেশবাবু বুঝে সুঝেও না বোঝার ভান করে দুরভিসন্ধিমূলকভাবে ঠাকুরের একটি ছড়ার ক্রূর কুটিল বিকৃত ব্যাখ্যা করে মুখের সাতনী হাসির রেখা ফুটিয়ে তুলে এক অবান্তর প্রশ্নবাণ ছুড়লেন। আপনার প্রচারিত ধর্মের অপরিহার্য অঙ্গই তো হলো সুন্দর স্ত্রী এবং শ্যালক লাভ করা। কারণ আপনি তো বলেছেন, না সুন্দরী বধূ যার হয় না যার শালা, অলক্ষী তার ঘরে গিয়ে হয়েছে অচলা। উকিলের এই প্রশ্ন শুনে সমবেত দর্শকবৃন্দ হো হো করে হেসে উঠল। আমাদের ভেতরে একজন বলল, উনি বোধহয় ভুলে গেছেন যে না এবং হয় না এই কথা দুটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রয়েছে। হাকিম মেজাজের সঙ্গে বললেন, আননেসেসারি কমেন্টস বাই অনলুকার্স অ্যামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট, অর্থাৎ দর্শকের অপ্রয়োজনীয় মন্তব্য কোর্টের মর্যাদাহানিকর। এদিকে শ্রী শ্রী ঠাকুর নির্বিকার ও নিরুদ্বেগভাবে নীরবে বসে আছেন। একবার পরেশবাবুর দিকে ক্ষমাসুন্দর দৃষ্টি মেলে করুণার হাসি হাসলেন। রণজিৎবাবু তেজোদ্দীপ্ত ভঙ্গিতে হাকিমকে বললেন, আমার মহাসম্ভ্রান্ত সাক্ষীর এই বাণীর গভীর তাৎপর্য সুস্পষ্ট। তাকে এসব অবান্তর প্রশ্ন করে বিব্রত করার অধিকার বিজ্ঞ কৌশলীর আছে কি না সে বিষয়ে আমি মাননীয় সদাশয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করি। হাকিম পরেশবাবুকে বললেন, ইউ মে আস্ক আদার রিলিভেন্ট কোয়েশ্চেন্স। আপনি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। এইভাবেই আরো কিছু সময় চলল। তখন শ্রী শ্রী ঠাকুরের শরীর অত্যন্ত অসুস্থ, খুব রক্তের চাপ বৃদ্ধি পেয়েছে। তবু কেমন যেন ধৈর্যের সঙ্গে জেরার উত্তর দিয়ে যাচ্ছেন। কত অবান্তর প্রশ্ন হচ্ছে, অথচ চোখে মুখে এতটুকু বিরক্তির ভাব নেই। শারীরিক কষ্ট সত্ত্বেও প্রসন্ন বদনে করণীয় করে চলেছেন। ঠাকুরের শরীরের অবস্থা দেখে হাকিম তাকে বিশ্রাম নিতে বলে কিছু সময়ের জন্য বাইরে গেলেন। খানিক পরে জেরা আবার আরম্ভ হলো।
শ্রী শ্রী ঠাকুরের কষ্ট হচ্ছে দেখে হাকিম ঠাকুরকে বললেন, শুয়ে পড়ুন। হাকিম বলা মাত্র শ্রী শ্রী ঠাকুর পট করে শুয়ে পড়লেন। হাকিম বললেন, পা বাড়িয়ে দিন। ঠাকুর তখন পা মেলে দিলেন। এই অবস্থাতেও প্রশ্নের জবাব দিতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরের শরীর অসুস্থ দেখে পরেশবাবু মাঝে মাঝে বলছিলেন যে তাহলে আজ থাক। ঠাকুর অনুনয় সহকারে বলতে লাগলেন, না, আমি যতক্ষণ পারি বলি, আপনি প্রশ্ন করে যান। এইভাবে বেলা 3টে থেকে রাত 8টা পর্যন্ত 5 ঘন্টা রোগ যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় জবানবন্দি দিয়ে গেলেন ঠাকুর। এর মধ্যে হাকিম মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরকে কোনো কোনো অবান্তর প্রশ্নের জবাব দিতে নিষেধ করছিলেন। ঠাকুর তখনকার মতো চুপচাপ বসেছিলেন। সব শেষ হয়ে গেলে হাকিম প্রশ্ন করলেন, এখন কেমন বোধ করছেন? ও কিছু না, ব্লাড প্রেশার মানে মেন্টাল প্রেশারও আমি নিজেও ভুক্তভোগী। দ্যাট ইজ নো ডিজিজ অ্যাট অল। ঠাকুর বললেন, তবু ভালো লাগে না। হ্যাঁ, আপনি নাকি আজ যুদ্ধে গেছিলেন? হাকিম বললেন, হ্যাঁ। একটু পরে হাকিম বললেন, আমার 2বার স্ট্রোক হয়েছিল, ওতে ভয় পাওয়ার কিছু নেই। ঠাকুর বললেন, আপনার নার্ভ কত স্ট্রং। আপনি কামান ছোড়েন, আর আমরা কামানের একটা শব্দ শুনলেই ফিট হয়ে পড়ি। এসব শুনে হাকিম ক্যাপ্টেন আর.এল. মুখার্জি অত্যন্ত প্রীত হলেন। ভারত বড় সোয়া